আসসালামু আলাইকুম। একজন মানুষ মারা গেছেন 2300 বছর আগে, বেঁচে ছিলেন 34 বছর। আসলে কত বছর বাঁচলেন এটা ইম্পর্টেন্ট না, কি করলেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং কীভাবে করলেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। 34 বছর, এবং ইউরোপিয়ানরা কখনো যা কল্পনা করে নাই তিনি সেই কাজটা করে ফেললেন। পারস্য জয় করে ফেললেন। শুধু পারস্য না, পারস্য সাম্রাজ্যভুক্ত যে অঞ্চল, সমস্ত অঞ্চল তিনি জয় করলেন। কিভাবে? আলেকজান্ডার যে অসাধারণ লম্বা চওড়া এই সেই ছিলেন তা না, একজন সাধারণ গ্রিক। অবয়ব যেরকম তার অবয়বও সেরকম ছিল। তফাৎ হচ্ছে তিনি সাহসী ছিলেন। তফাৎ হচ্ছে হি গট এ টিচার, অ্যারিস্টটল, যিনি তার মনটাকে গুছিয়ে দিয়েছিলেন, তার মাইন্ডটাকে সেট করে দিয়েছিলেন। এবং তফাৎ হচ্ছে তিনি একজন মা পেয়েছিলেন, যিনি তাকে স্বপ্ন দিয়েছিলেন, মনোছবি দিয়েছিলেন যে তুমি সারা বিশ্বের রাজা হবে। আলেকজান্ডার যখন জন্মগ্রহণ করেন তখন তার বাবা ছোট্ট একটা রাজ্যের রাজা ছিলেন, মেসিডোনিয়া। এবং আলেকজান্ডারের জন্মের পর থেকে রাজার ভাগ্য খুলতে থাকে। শক্তিশালী বাহিনী তিনি গড়ে তোলেন এবং গ্রিসের ছোট ছোট রাজ্যগুলোকে কখনো শক্তি দিয়ে, কখনো কৌশলে, কখনো মিত্রতা করে একটা ফেডারেশন করে ফেলেন। কারণ এই যে ফেডারেশন, সংঘবদ্ধ করা, এই সংঘবদ্ধতা হচ্ছে সবচেয়ে বড় শক্তি। সবসময় মনে রাখবেন যে যিনি যাই করেছেন, যিনি সংঘে থাকতে পারেননি বা সংঘ গড়তে পারেন নাই এবং সংঘকে সম্প্রসারিত করতে পারেন নাই, তিনি আসলে বড় কাজ করতে পারেন নাই। তো রাজা ফিলিপ এথেন্স, থেব সহ শুধু স্পার্টা বাদ দিয়ে পুরো গ্রিস সে তার নেতৃত্ব প্রতিষ্ঠিত করে ফেলেন খ্রিস্টপূর্ব 336 মধ্যে, এবং 336 সালে নিহত হলেন তিনি। একজন ক্ষুব্ধ অভিজাত তাকে হত্যা করলেন। আলেকজান্ডারের বয়স তখন 20 বছর। যেহেতু বাবা মারা গেছেন, ছেলের বয়স 20 বছর। অন্য রাজ্যগুলো যেগুলোকে ফিলিপ জড়ো করেছিলেন সব আলাদা হয়ে গেল, যে না, আমরা আর রাষ্ট্রপুঞ্জের মধ্যে নাই, আমরা আলাদা, যে যার তার তার। এবং উত্তর দিক থেকে যারা উপজাতি, তারাও আক্রমণ করা যায় কিনা মেসিডোনিয়া, এই চিন্তা ভাবনা করতে লাগলো। এবং আলেকজান্ডার, তার কিন্তু কোনো অভিজ্ঞতা নেই, রাজ্য চালানোর কোনো অভিজ্ঞতা তার। বাবার সাথে কয়েকবার যুদ্ধে গিয়েছিলেন, আর ওই বয়সে তো যুদ্ধটাই হচ্ছে সবচেয়ে বড় যোগ্যতা আর কি, সে যুদ্ধ করতে পারে কিনা আর কি। রাজ্য চালানোর কোনো অভিজ্ঞতা তো তার নাই। স্বাভাবিকভাবে আগের রাজা মারা গেছেন, কিন্তু তার পারিষদরা তো আছে আর কি, আর তার মন্ত্রীরা আছে, অভিজাতরা আছে, সেনাপতিরা আছে। তারা সবাই আলেকজান্ডারকে পরামর্শ দিল, এখন ধীর স্থিরভাবে কাজ করো, আগে নিজের অবস্থাকে সংহত করো, যা করার তারপরে করবো, আমরা আগে নিজেদেরকে গুছিয়ে নিই। আলেকজান্ডার কিচ্ছু বললেন না। আলেকজান্ডার সেনাপতিকে বললেন, যুদ্ধ প্রস্তুতি নাও, সমস্ত সৈন্য যা আছে তৈরি করো, সবচেয়ে সংক্ষিপ্ততম সময়ে আমরা যুদ্ধ শুরু করব। তো সেনাপতি বোঝানোর চেষ্টা করলো আর কি, কিন্তু আলেকজান্ডার একই কথা, যে যা নির্দেশ দিয়েছি
সেই অনুযায়ী প্রস্তুতি নেন এবং আক্রমণ অত্যন্ত ক্ষিপ্র গতিতে খুব অল্প সময়ের মধ্যে কেউ বুঝে ওঠার আগে থেবস আক্রমণ করলেন, আরেকটা রাজ্য যারা বিদ্রোহ করেছিল। এবং আলেকজান্ডারের কৌশল, সাহস এবং গতি থেবস পরাজিত হল। স্বাভাবিকভাবে তখনকার যারা পরাজিত হতো তাদের যে কি অবস্থা হতো সেটা তো বুঝেন। সব লণ্ডভণ্ড, লুটপাট, সব ধ্বংস থেবস। এবং এরপরে বললেন যে এখন অ্যাথেন্স আক্রমণ করতে হবে, কোনো বিশ্রামের প্রয়োজন নাই। আর একবার যখন যুদ্ধ জয় হয় তখন কিন্তু আবার জোশ চলে আসছে। প্রথম বিজয় আলেকজান্ডারের তার অবস্থানটাকে সংহত হয়ে গেল। আরে বাপরে বাপ, হ্যাঁ বাপকা বেটা আর কি, মানে আগেকার দিনে যে ভাষা ছিল আর কি, যে বাপকা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হোক ফেরবে থোড়া থোড়া আর কি, বাপকা বেটা আর কি মানে। এবং প্রথম যুদ্ধেই বিজয় আর কি। মানে আসলে যুদ্ধ তো অনেক কিছুর উপর নির্ভর করে। আপনি যদি প্রতিপক্ষকে প্রস্তুতির সময় না দেন আর কি, এবং পৃথিবীতে খুব অল্প সংখ্যক সৈন্য নিয়েও বিশাল বাহিনীকে পরাজিত করেছে প্রতিপক্ষের প্রস্তুতির অভাবে। সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক যুদ্ধ। যুদ্ধ তো আসলে জয় হয় মনোভূমিতে, রণভূমিতে না আর কি। প্রথম যুদ্ধ বিজয় হয় মনোভূমি। আলেকজান্ডার ভাবতে পেরেছিলেন যে আমি বিজয়ী হব আর কি, এই আমার মাইন্ডসেট, আমি এইভাবে আক্রমণ করব এবং বিজয়ী হলেন। এবং ওখান থেকে ঘোষণা দিলেন যে নাও অ্যাথেন্স। এথেন্স এই কথা শুনে মানে তারা সন্ধি করার জন্যে দূত পাঠিয়ে দিল, কারণ থেবসের অবস্থা দেখেছে যে পুরো ধ্বংস। এখন আলেকজান্ডার যদি চলে আসে তো এথেন্সও ধ্বংস হয়ে যাবে আর কি। সাইকোলজিক্যালি নার্ভাস। এথেন্স মানে খুব বিনয়ের সাথে আর কি বলে আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করুন সম্রাট আর কি। যখন সবাই ভাবছে যে এবার এথেন্স ধ্বংস করবেন, আলেকজান্ডার ক্ষমা করে দিলেন যে না ঠিক আছে। এবং গ্রিসের বড় অংশ সাথে সাথে আলেকজান্ডারের আনুগত্য ঘোষণা করলো, যে এথেন্সই যখন সারেন্ডার করেছে, আনুগত্য ঘোষণা করেছে, তো আমরা খামোখা আর ঝগড়া করি কি জন্যে। পুরো গ্রিস এখন তার নিয়ন্ত্রণে চলে আসছে। তিনি অবিসংবাদিত নেতা হলেন আর কি। এবং গ্রিকরা এর আগ পর্যন্ত যা ভাবতে পারে নাই, তিনি সেই কাজটা করে ফেললেন। কারণ তার মাইন্ড তো সেট হয়েছে কি লক্ষ্য, পৃথিবীর রাজা হওয়ার। আসলে একজন মাও যে কি পারেন, মা তাকে ছোটবেলায় বলেছেন যে তুমি সাধারণ রাজকুমার নও, তুমি পৃথিবীর রাজা হবে। এবং পৃথিবীর রাজা মানে হচ্ছে এশিয়ার রাজা। তখন পৃথিবী বলতে গ্রিকরা পারস্য, অর্থাৎ এখনকার যে ইরাক, তুরস্ক সব মিলে যে এলাকা আর কি, এটাই ছিল তখন পারস্য আর কি। দেখেন, যখন পারিষদরা মনে করেছিল যে এখন চুপচাপ নিজের অবস্থা সংহত করার সময়, তখন তিনি যুদ্ধ করলেন। যখন এথেন্স ক্ষমা প্রার্থনা করলো, তখন পারিষদরা বলেছে এটাই সুযোগ এথেন্স লুট করার। তিনি ক্ষমা করে দিলেন, কারণ তার মাইন্ড সেট করা আছে যে এরপরে আমি কি করব। তিনি কারো অপ্রয়োজনীয় পরামর্শে কখনো প্রভাবিত হন নাই। তিনি বললেন যে তোমরা যেহেতু এখন আনুগত্য ঘোষণা করেছ, আসো আমরা আমাদের কমন এনিমির বিরুদ্ধে যুদ্ধ করি, পারস্যের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। এবং এটা গ্রিসদের কয়েক শতাব্দীর স্বপ্ন আর কি। 35,000 সৈন্য সংগ্রহ হলো আর কি বিভিন্ন রাজ্য থেকে আর কি। এবং তিনি এই 35,000 সৈন্য নিয়ে দার্দানালিস প্রণালী অতিক্রম করে পারস্য সাম্রাজ্যের পশ্চিম প্রান্তে উপনীত হলেন। এবং পার্সিয়ানদের সাথে তার প্রথম যুদ্ধ হলো গ্রেনিশাসের যুদ্ধ। এবং গ্রিকরা এই যুদ্ধে পার্সিয়ানদের নিশ্চিহ্ন করে দিল। দ্য বোল্ডনেস, পার্সিয়ানরা ভাবতে পারে নাই যে গ্রিকরা এইরকম দুর্বার গতিতে আক্রমণ করতে পারে। তাদের 20 বছরের একটা ছোকরা আর কি, মানে
হ্যাঁ, 20 বছরের ছোকরা না, 20 বছর তো একজন কে তরতাজা যুবক আর কি। এবং তারুণ্যের শক্তিটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। ওই বয়সে সারা পৃথিবী তার কাছে কিছু না আর কি, যে কোনো তরুণ। এবং আলেকজান্ডারের যে জেনারেল যারা ছিল, আলেকজান্ডারের যে বোল্ডনেস, সাহসিকতা বিস্মিত হল। এবং যে যুদ্ধক্ষেত্রের যে অবস্থা, গ্রেনিয়াসের পরে ইসিস, সেই যুদ্ধেও পার্সিয়ানরা পরাজিত হল। এবং জেনারেলরা তখন আরো বোল্ড হয়ে গেল, কারণ বিজয় আসলে একজন মানুষকে সাহস বাড়িয়ে দেয় সবসময়। এবং সবাই প্রস্তুত হলো যে এখন মূল পারস্যে আক্রমণটা হবে, অর্থাৎ যেটা পারস্য সাম্রাজ্যের রাজধানী ছিল, যে এখন পারস্যার দিকে অগ্রসর হবে। এখানে আলেকজান্ডার আবার কি করলেন, তিনি দক্ষিণ দিকে চলে গেলেন, পূব দিকে না গিয়ে, অর্থাৎ বিপরীত দিকে, সমুদ্র তীরবর্তী। তার সেনাবাহিনীরা প্রথমেই বলেছিল যে পারস্য আক্রমণ করতে হলে আমাদের অনেক বড় নৌবাহিনী প্রয়োজন, কারণ পার্সিয়ান নৌবহরকে পরাজিত করে আমাদের ঢুকতে হবে এখানে। অনেক বড় নৌবহর প্রয়োজন, এবং নৌবহর বানাতে আমাদের অন্তত 10 বছর সময় লাগবে। তো উনি যে নৌকাগুলো নিয়ে পার হয়েছিলেন দারদানালিস, ওগুলোও ধ্বংস করে দিলেন, যে দরকার নেই এটার। তিনি স্থল পথে অগ্রসর হলেন। পারস্য বাহিনীর তো ওই দিকে পূবে দক্ষিণে চলে এলেন। ভূমধ্য সাগরের তীরে যত বন্দর ছিল, বন্দরগুলো দখল করে নিলেন। আর পারস্য বাহিনী প্রস্তুতি নিচ্ছে যে এরপরে তো আলেকজান্ডার আক্রমণ করবে পারস্যাতে, রাজধানীতে। অতএব রাজধানীর প্রোটেকশনের জন্য যা যা করার বিপুল সৈন্য সমাবেশ করে তারা বসে থাকলো। কিন্তু আলেকজান্ডার ওই দিকে গেলেন না, এই দিকে গেলেন। এখন বন্দর যদি শত্রু কবলিত হয়ে যায়, পারস্য নৌবাহিনী কি করবে আর কি, তো বন্দরে ভিড়তেই পারছে না আর কি। এবং সেই বন্দর ধরে, ভূমধ্য সাগরের তীর ধরে, টায়ার থেকে শুরু করে মিশরে চলে গেলেন, উল্টো দিকে। এবং মিশরে চলে গিয়ে মিশর দখল করে ফেললেন। এবং মিশর ছিল তখন পারস্য সাম্রাজ্যের, এই যে সিরিয়া, মিশর, এই এলাকা ছিল তাদের করদ রাজ্য। এগুলো এখান থেকেই খাবার, রসদ এগুলো যেত আর কি। দখল করে ফেললেন, এবং দখল করে তিনি পার্সিয়ান হয়ে গেলেন। পারস্যরা যে পোশাক আশাক পরতো, গ্রিক পোশাক বাদ দিয়ে আর কি পার্শ্বিক পোশাক ধারণ করলেন। তার সেনাবাহিনীও পার্শ্বিক পোশাক ধারণ করল। এবং এই এলাকাতে প্রশাসনের যে নিয়ম ছিল, রাজার নাম যা পার্সি থাকলো, গ্রিক কোনো নামকরণ করলেন না, এবং কোনো ট্যাক্স বাড়ালেন না, যা ট্যাক্স ছিল ঠিক আছে। এবং বলে দিলেন যে যারা তার আনুগত্য ঘোষণা করবে তারা স্বপদে বহাল থাকবে আর কি। ক্ষুদ্র যত সামন্ত রাজা ছিল, যে যারা আনুগত্য ঘোষণা করবে তারা নিরাপদ আর কি। এবং এই যে বিশাল বিস্তীর্ণ এলাকা পারস্য সাম্রাজ্যের, আস্তে আস্তে তারা দেখলো যে না, এ তো পার্শ্বিকদের চেয়ে ভালো আর কি। আর ভাষাও পার্শ্বিক ভাষার ব্যবহার, এবং সমস্ত সরকারি কর্মচারীদের যা যা পদবি, সমস্ত পদবি আগের পদবি আর কি, গ্রিক কোনো পদবি ছাড়া আর কি। মানুষের সাথে মিশে গেলেন। এবং লোকজন মনে করলো, আরে এ তো পার্শ্বিকদের চেয়ে অনেক ভালো রাজা আর কি। আগের মতো ওইরকম জোর জুলুম নাই, এবং ব্যবহার ভালো আর কি। এই যে পুরো সাম্রাজ্য আর কি তার অধীনতা স্বীকার করল। এরপরে তিনি 3 বছর পরে সমস্ত
রসদ ঠসদ সব জোগাড় ঠোগাড় করে এবং এই অধিকৃত অঞ্চল থেকে আরও সৈন্য নিয়ে তিনি এইবার পারস্যের দিকে অগ্রসর হলেন। এবং পার্সিপোলিস প্র্যাকটিক্যালি যুদ্ধ হয়েছে, কিন্তু যুদ্ধের আগে যুদ্ধ ইজ ডিসাইডেড। কারণ লোকজন দেখলো যে এই সম্রাটের চেয়ে ওই সম্রাট ভালো আর কি। এবং তিনি পারস্য সম্রাট দারিউসকে পরাজিত করলেন এবং হত্যা করে নিজেকে পৃথিবীর রাজা ঘোষণা করলেন। এবং মানে মাস ম্যারেজ আর কি, গণবিবাহ শুরু হলো আর কি। গ্রিকরা সব পার্সিয়ান ড্রেস পরে সমস্ত পার্সিক মহিলাদের সাথে গণবিবাহ হলো আর কি, এবং নিজেকে পার্সিয়ানদের সাথে একীভূত করে ফেললেন এবং তারপরে ভারতের দিকে অগ্রসর হলেন এবং গঙ্গরেরীদের পাল্লায় পড়লেন, আহত হলেন আর কি। এবং সে আহত অবস্থা থেকে আর তিনি সুস্থ হন নাই আর কি। এই যে একজন মানুষ এই পুরো সময়টা তিনি সবসময় অ্যারিস্টটলের পরামর্শ নিতেন। হি ওয়াজ হিজ মেন্টর। এবং অ্যারিস্টটল মারা গেলেন খ্রিস্টপূর্ব 322 সালে, আর আলেকজান্ডার মারা গেলেন খ্রিস্টপূর্ব 323 সালে, অর্থাৎ 1 বছরের ব্যবধানে। আসলে একজন তরুণ যদি ভালো শিক্ষক পান, ভালো গাইড পান, ভালো প্রশিক্ষণ তিনি পান, তার যদি মাইন্ডটাকে সেট করা যায় আর কি, তাহলে এরকম দিগ্বিজয়ী হতে পারেন তিনি। আর তা না হলে আলেকজান্ডার কি হতেন? আচ্ছা, বাবা মারা গেছেন, তিনিও ওই রাজ্য নিয়েই থাকতেন যদি তার জীবনের লক্ষ্য না থাকতো এবং মাইন্ডটাকে সেট না হতো, যেটা অ্যারিস্টটল এই মাইন্ডসেটের কাজটা করেছেন। আসলে আমরা কি কাজ করছি? আমরা তো তরুণদের এই শিক্ষকের ভূমিকাটাই গ্রহণ করছি, যে তাদের মেন্টর আমরা হতে চাচ্ছি, যে তাদেরকে কিসের জন্যে? স্বর্গভূমি বাংলাদেশ, যে তারা যাতে আমাদের স্বপ্নটাকে তারা যাতে বাস্তবায়িত করতে পারে। আলেকজান্ডারের স্বপ্ন বাস্তবায়িত করেন নাই, পুরো গ্রিসের স্বপ্ন ছিল পার্সিয়ানরা যাতে তাদের উপরে কখনো আক্রমণ করতে না পারে। এবং সেই স্বপ্নটা অ্যারিস্টটল তার মাথায় প্রবেশ করিয়েছিলেন, মাইন্ড সেট করে দিয়েছিলেন অ্যারিস্টটল, যে তুমি কিভাবে করবে। ধরেন প্র্যাকটিক্যালি পারস্য বিজয় হয়েছে কিন্তু যুদ্ধ ছাড়াই 3 বছর পরে। কারণ পারস্যের অনুগত যত মানুষ, যত রাজ্য ছিল, সব অলরেডি এর আগেই ওই এলাকার সব রাজ্য আলেকজান্ডারের কাছে সারেন্ডার করেছিল। তা সবসময় মনে রাখবেন, মনোভূমির বিজয়ী হচ্ছে আসল বিজয়ী, রণভূমিতে নয়।